গল্পের শুরুতে শহরের জনপ্রিয় সাইকিয়াট্রিস্ট অগাস্তো ফ্লোরেসকে দেখানো হয়। ক্লিনিক থেকে তাকে জানানো হয় বিশেষ একজন রোগীকে দেখতে হবে, তাই তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে। রোগীটার নাম ফ্লোরেসকে বাধ্য করে আরামের ঘুম ছেড়ে উঠে হাসপাতালে যাওয়ার জন্য। সেখানে পৌঁছে ফ্লোরেস সেই বিশেষ রোগী অর্থাৎ পুলিশের বিখ্যাত ডিটেকটিভ মিস্টার ভোগেলের সাথে পরিচিত হন। ভোগেল একটা ছোট দুর্ঘটনায় পড়েছিল, আর তারপর থেকে তার আগের কোনো স্মৃতি আর মনে নেই। পুলিশ এই কারণে ভোগেলকে ধরে ফ্লোরেসের কাছে নিয়ে এসেছে, কিন্তু ভোগেলের মতে সে পুরোপুরি সুস্থ আছে। ফ্লোরেস তখন তাকে জিজ্ঞাসা করে তাহলে তার শার্টে রক্তের দাগ কোথা থেকে আসলো। ভোগেল উত্তর দেয় এই ব্যাপারে জানতে হলে তাকে একটা আশ্চর্যজনক ঘটনা শুনতে হবে তার কাছ থেকে। এবার আমরা সেই ঘটনা শোনার জন্য একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। বেশ কিছুদিন আগে যখন ভোগেল তার এক সহকারী বর্গীকে উপস্থিত হয়েছিল আন্না নামের একটা মেয়ের নিখোঁজের কেস সমাধান করতে। 23 ডিসেম্বর সন্ধ্যাবেলা চার্চে যাওয়ার পথে আন্না রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তদন্ত করতে নেমে ভোগেল প্রথমে আন্নার বাবা মার সাথে দেখা করে। সে জানতে পারে তাদের মেয়ে বেশ ধার্মিক, আর তারা প্রত্যেকে সেখানকার চার্চের সদস্য। তাই এমন একটা মেয়ের পক্ষে তার বাবা মাকে ছেড়ে কোথাও থাকাটা একেবারেই অসম্ভব। এসব শুনে আন্নাদের বাড়ি থেকে বেরিয়ে ভোগেল অদ্ভুত একটা কাণ্ড করে। সে বাইরে দাঁড়িয়ে 2 হাত দিয়ে জোরে জোরে হাততালি বাজাতে আরম্ভ করে দেয়। আসলে ভোগেল দেখতে চাচ্ছিল তারা হাতে তালির শব্দটা আশেপাশের প্রতিবেশীরা শুনতে পায় কিনা। একটু পরেই যখন সবাই তার হাতে তালির শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে, তখন সে বুঝে যায় আন্নাকে যদি তার বাড়ির সামনে থেকে কেউ অনিচ্ছাকৃতভাবে তুলে নিয়ে যেত, তাহলে তার চিৎকার প্রতিবেশীদের কারো না কারো কানে যেত। অর্থাৎ আন্না নিশ্চয়ই নিজের ইচ্ছাতেই কারো সাথে কোথাও চলে গিয়েছে। তার মানে ওই লোক আন্নার পূর্ব পরিচিত। আর যেহেতু তার বাবা মায়ের মতে সে বাড়ি ছেড়ে কখনো পালিয়ে যাবে না, তাই বোঝা যায় তাকে জোর করে কোথাও আটকে রাখা হয়েছে। পুলিশের একটি বিশেষ দল তৈরি করা হয় আন্নাকে উদ্ধারের অভিযানে। ভোগেল জানায় প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে 23 তারিখ বিকাল 5টায় আন্না চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যার ঠিক 7 মিনিট পরেই তার ফোনটা আউট অফ নেটওয়ার্ক দেখায়। আন্না নিজে থেকে কোথাও পালিয়ে গেলে এত তাড়াতাড়ি তার মোবাইলটা বন্ধ হতো না। নিশ্চয়ই অপহরণকারীরা আন্নাকে কিডন্যাপ করার পরপরই তার মোবাইল ফোনটা ছিনিয়ে নেয়। তার মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে সেটা বন্ধ করে রেখেছে। আন্নার বাড়ি থেকে চার্চের দূরত্ব 300 মিটার। সুতরাং এইটুকু পথের মধ্যেই ভয়ানক কিছু একটা ঘটে গেছে মেয়েটার সাথে। খুব দ্রুত মেয়েটাকে খুঁজে বের করতে না পারলে হয়তো মেয়েটাকে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু ছোট্ট এই শহরে পুলিশের সংখ্যা খুবই কম, অথচ আন্নাকে খুঁজতে প্রচুর লোকের প্রয়োজন। ঊর্ধ্বতন কর্মকর্তারা ছোটখাটো অপহরণের এই মামলায় অতিরিক্ত লোকবলকে কাজে লাগাতে চাইবে না। ভোগেল তাই একটা বুদ্ধি বের করে। সে লক্ষ্য করেছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মিডিয়া এবং সংবাদ মাধ্যমগুলোতে হইচই শুরু হয়ে গিয়েছে। তাই সে কয়েকজন পুলিশ অফিসারকে সাদা পোশাক পরিয়ে একটা জায়গায় গিয়ে মিথ্যা উদ্ধার অভিযান চালাতে বলে। আর তার এই বুদ্ধিটা কাজে লাগে। মিডিয়া ধরেই নেয় সাদা পোশাকধারী লোকজন ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এসেছে। আর নিশ্চয়ই আন্নার অপহরণ মামলা এখন খুনের মামলায় পরিণত হয়েছে। আর সেই লোকগুলো তার লাশ খুঁজে বেড়াচ্ছে শহরে। আর খুনের এই গরম ঘটনা ঘন্টায় ঘন্টায় টেলিকাস্ট করতে থাকে তারা। ফলে সেটা দেখে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরো 10 জন এজেন্ট এবং আরো 30 জন গাইড ভোগেলদের সাথে আন্নার খোঁজে লেগে পড়ে। এটা দেখে ভোগেল খুবই সন্তুষ্ট হন আর নির্দেশ দেয় এই উদ্ধার কাজ যেন টিভিতে ভালো করে দেখানোর ব্যবস্থা করা হয়। মিডিয়াকে ব্যবহার করে আন্নাকে খুঁজে বের করতে হবে। এদিকে মিডিয়াতে প্রচারের কারণে সেখানকার জনগণের আন্নার পরিবারের প্রতি এক ধরনের সহানুভূতি জন্মে। ফলে তারা সবাই আন্নাদের বাড়ির সামনে জড়ো হয়ে তার প্রতি প্রার্থনা আর ভালোবাসা স্বরূপ মোমবাতি এবং বিভিন্ন উপহার রেখে যেতে থাকে। পুলিশও সেখানে উপস্থিত ছিল। ডিটেকটিভ ভোগেল সবাইকে কড়া নজর রাখতে বলে, কারণ আসামি হয়তো এই সাধারণ মানুষগুলোর মধ্যেই লুকিয়ে আছে। হঠাৎ করে পুলিশ চিফ মেয়র দেখতে পায় হুডি পরা একটা ছেলে গোপনে সেখানে উপস্থিত সবার ছবি তুলছিল। সন্দেহ হওয়ার পর মেয়র তাকে গ্রেফতার করতে চায়, কিন্তু ভোগেল তাকে থামিয়ে দেয়, কারণ ছেলেটাকে এখন পুলিশে ধরলে সেটা দেখতে পেয়ে সেখানে উপস্থিত সাংবাদিকরা একটা মহা হাঙ্গামা সৃষ্টি করে ফেলবে। পরের দিন খোঁজ খবর নিয়ে তারা ছেলেটার বিষয়ে জানতে পারে মাথিয়া নামের সেই ছেলে এর আগেও বিভিন্ন মানুষের ভিডিও করতে গিয়ে একাধিকবার ধরা পড়েছে, আর ছেলেটার একটা মানসিক সমস্যা আছে। মাথিয়ার বিষয়ে তথ্য নেওয়ার জন্য ভোগেল তাই চুপি চুপি ওর বাড়িতে চলে যায়। সেখানে তল্লাশি চালানোর সময় তার কম্পিউটার ঘেটে আন্নার বেশ কিছু ভিডিও দেখতে পান তিনি। মেয়েটার সম্পূর্ণ অজান্তেই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল। মাথিয়া তখন সেই ঘরেই ঘুমিয়েছিল, কিন্তু চাদরের আড়ালে থাকায় তাকে খেয়াল করেনি ভোগেল। ডিটেকটিভের উপস্থিতি টের পেয়ে মাথিয়া জেগে ওঠে আর ভোগেলকেই ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করে দেয়। ভোগেল এটা দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে মাথিয়াকে জিজ্ঞাসা করে আন্নাকে অপহরণ করে কোথায় লুকিয়ে রেখেছ। অর্থাৎ ভিডিওটা দেখে তার কাছে মনে হয়েছে ছেলেটার আন্নার প্রতি এক ধরনের আসক্তি রয়েছে, যার ফলে তাকে তুলে এনে আটকে রেখেছে সে। কিন্তু মাথিয়া ভোগেলের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো ভিডিও ফুটেজগুলোতে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায়।
ভিডিওগুলোতে দেখা যায় একটা সাদা রঙের জিপ গাড়ি সবসময় আন্নাকে দূর থেকে ফলো করত, যেটা মাথিয়ার ক্যামেরায় ধরা পড়ে গেছে। তার মানে মাথিয়া বলতে চাচ্ছে এই গাড়ির মালিক আন্নার নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত থাকতে পারে। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে। ভোগেল ডিটেকটিভ ফ্লোরেসকে মাথিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, কেননা ছেলেটা তারই একজন রোগী। মাথিয়া তার বাবার অত্যাচারে মানসিক সমস্যায় ভুগছিল, তাই সে তার ভিডিও ক্যামেরাটাকে বন্ধু বানিয়ে ফেলে, যেটা ব্যবহার করে সে কারোর সাথে কোনো প্রকার সম্পর্কে না জড়িয়েও গোপনে তাদের জীবনের একটা অংশ হয়ে যেতে পারত। কথা বলতে বলতে ভোগেল হঠাৎ করেই দেখতে পায় ফ্লোরেসের টেবিলে একটা মাছের মূর্তি। এই সম্পর্কে জিজ্ঞাসা করলে ফ্লোরেস জানায় মাছটার নাম রেইনবো ট্রাউট, আর এটা মূলত তার খুব প্রিয় একটা মাছ। একদিন সে মাছ ধরার সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়, আর সে যখন মাটিতে শুয়ে কাতরাচ্ছিল তখন সে তার বড়শিতে উঠে আসা একটা রেইনবো ট্রাউট মাছকেও ছটফট করতে দেখে। আর এতে সে বুঝে যায় এখন তারা দুজনেই নিজেদের জীবন বাঁচানোর জন্য ছটফট করছে। ওই দিনের পর থেকেই সে রেইনবো ট্রাউট মাছ শিকার করা বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এখানে এই মাছের বিষয়টার গল্পে একটা অসাধারণ ভূমিকা আছে, তাই আপনারা এই ব্যাপারটা ভালোভাবে মনে রাখবেন। গল্প এবার চলে যায় লুইস মার্টিনি নামের মাথিয়ার স্কুলের একজন শিক্ষকের কাছে। একদিন ক্লাস শেষ হওয়ার পর পিসিলা নামের এক ছাত্রী লুইসকে অনুরোধ করে তাকে অভিনয়ের বিষয়ে কিছু টিপস দিতে, কারণ লুইস নিজে অ্যাক্টিং এর উপর স্টাডি করেছে। মেয়েটার এই বিষয়ে তুমুল আগ্রহ দেখে লুইস তার অনুরোধে রাজি হয়ে যান। পিসিলা তখন লুইসকে ফোন নাম্বারটা দিয়ে দেয় যেন সে তার সাথে যোগাযোগ করতে পারে। 23 তারিখ সকালবেলা, অর্থাৎ যেদিন আন্না অপহরণ হয়েছিল, সেদিন লুইস পাহাড়ে গিয়েছিল হাইকিং এর জন্য। সেখান থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর তিনি স্ত্রীর কাছে জানতে পারেন তার স্কুলের একটা মেয়ে হারিয়ে গিয়েছে। তবে আন্না তার স্কুল ছাত্রী না বলে সে মেয়েটাকে চিনতে পারে না। ক্লিয়া তখন লক্ষ্য করে তার হাজবেন্ডের হাতে ব্যান্ডেজ। জিজ্ঞাসা করলে লুইস উত্তর দেয় হাইকিং এর সময় অসাবধানতার জন্য একটা গাছে লেগে তার হাত ছিলে গিয়েছে। পরের দিন ক্লিয়ার সাথে শপিং এ যায় লুইস। একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার সময় পিসিলাকে দেখে ওকে নিজের মোবাইল থেকে একটা মেসেজ পাঠায়। মেসেজে কি লিখেছিল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো তাদের কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার সময় লুইস লক্ষ্য করে টিভিতে নিউজ চ্যানেলে তার গাড়িটার ছবি বারবার দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে আন্নার অপহরণের সাথে সে জড়িত। ভীষণ ঘাবড়ে গিয়ে লুইস দ্রুত তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। লুইসের স্ত্রী সন্তানও এবার তার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে, তাই সে নিজেই তখন পুলিশকে কল করে আর বলে যে গাড়িটার ছবি টিভিতে দেখানো হচ্ছে সেটা আমার গাড়ি, তবে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। তখন ফোনের অপর পাশ থেকে বলা হয় এখন আর কিছুই করার নেই, তাই আপনি দ্রুত নিজের জন্য একটা উকিলের ব্যবস্থা করুন। তবে পরের দিন সকালে লুইস বাসা থেকে বের হতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে, কারণ খবরটা ততক্ষণে ছড়িয়ে পড়ায় সাংবাদিকেরা লুইসের পুরো বাড়ি ঘিরে ফেলেছে। এমনকি সেখানে উপস্থিত উত্তপ্ত জনতা তার উপর হামলা চালিয়ে বসে। ঠিক তখনই জর্জ নামের এক উকিল লুইসের বাড়ির সামনে উপস্থিত হয়ে প্রফেসরকে জনগণ ও সাংবাদিকদের হাত থেকে বাঁচিয়ে দেয়। লুইস পুলিশের কাছে যাচ্ছিল জেনে সে বলে তাতে কোনো লাভ হবে না। পুলিশের কাছে প্রমাণ থাকলে লুইস এতক্ষণে গ্রেফতার হয়ে যেত। হতে পারে এটা পুলিশের কোনো জঘন্য চাল। সঠিক আসামিকে খুঁজে না পেয়ে তারা হয়তো ওই গাড়ির ফুটেজের উপর ভিত্তি করে এখন লুইসকে ফাঁসাতে চাচ্ছে। তাই লুইসকে এরপর থেকে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপ নিতে হবে। সেদিন রাতে বর্গি লুইসের বাড়িতে যায় তার আঙ্গুলের ছাপ ও ডিএনএ সংগ্রহ করার জন্য। এমনকি তার বাম হাতের কাটা দাগে রক্তের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করার জন্য। এদিকে বর্গি যখন লুইসের বাড়িতে ব্যস্ত, অপরদিকে ভোগেল চিফ মেয়রকে নিয়ে লুইসের গাড়ি পরীক্ষা করছিলেন। ফরেন্সিক দল তাকে জানায় গাড়িতে মানুষের রক্ত বা ডিএনএ পাওয়া না গেলেও একটা বিড়ালের চুল খুঁজে পেয়েছেন তারা, কিন্তু গাড়িতে আন্নার উপস্থিত থাকার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালে সেই উকিল লুইসের বাড়ি আসে লুইসের সাথে দেখা করতে। লুইস তাকে জিজ্ঞাসা করে পুলিশ এখনো তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে না কেন। জর্জ তাকে উত্তর দেয় ভোগেলের সেটা করার কোনো প্রয়োজন নেই, কারণ সে আসলে মিডিয়ার কাছে এই মামলার খবর নিয়মিত সরবরাহ করে তোমাকে আলোচনায় রেখে সময় বাড়িয়ে নিচ্ছে, যাতে সে তোমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পারে। আসলে পুলিশ অফিসার ভোগেল এর আগেও একটা কেস নিয়ে এমনটা করেছিল। আসলে অপরাধীকে খুঁজে না পেয়ে সে নিজেই একটা নিরপরাধ লোকের বিরুদ্ধে মিথ্যে প্রমাণ জড়ো করে তাকে ফাঁসিয়ে দেয়। আর এই ঘটনা পরে জানাজানি হয়ে যাওয়ার পর থেকে ভোগেলকে এখন কেউই তেমন একটা ভালো চোখে দেখে না, আর এই কারণে তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। যাই হোক, এদিকে পরের দিন হঠাৎ লুইসের সেই ছাত্রী পিসিলা এক টিভিতে সাক্ষাৎকার দিয়েছে যে লুইস কয়েকদিন আগে তাকে একান্তে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছিল। একথা শুনে সাক্ষাৎকারের উপস্থাপিকা টিভিতে বলে তাদের বিরুদ্ধে সবসময় অভিযোগ আসে প্রমাণ নিয়ে নয়ছয় করার জন্য, কিন্তু এবার একটা ছাত্রী নিজে তার শিক্ষকের বিরুদ্ধে যখন জঘন্য প্রস্তাবের প্রমাণ দিচ্ছে, এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় প্রফেসর লুইসের কিশোরী মেয়েদের প্রতি এক ধরনের আকর্ষণ রয়েছে। আসলে এই উপস্থাপিকাকে ভোগেল ডেকে পাঠিয়েছে
লুইসের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে জনগণকে খেপিয়ে তোলার জন্য। এতে করে লোকটাকে ঘাবড়ে দিয়ে একটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য করবে। বিনিময়ে সেই উপস্থাপিকাকে সেই তদন্তের সব খবর আগেই দেয়া হবে। এদিকে টিভিতে এই খবর দেখে লুইস আর তার স্ত্রী ক্লিয়ার মধ্যে ঝগড়া বেঁধে যায়। সে বিশ্বাস করতে পারে না কিভাবে লুইসের মতো একজন লোক অল্প বয়সী ছাত্রীদের সাথে এইসব করে বেড়াচ্ছে। লুইস তখন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে পিসিলা টিভিতে এইসব বানিয়ে বলছে। সে তাকে মেসেজ করেছিল ঠিকই, কিন্তু শুধুমাত্র অভিনয়ের ব্যাপারে কিছু টিপস দেওয়ার জন্য। আর মেয়েটা এখন সুযোগ পেয়ে নিজেকে বিখ্যাত করার জন্য এটাকে কাজে লাগাচ্ছে, যেটা তার অভিনয় ক্যারিয়ার ভবিষ্যতে হেল্প করবে। কিন্তু এসব কথা ক্লিয়া পুরোপুরি বিশ্বাস করে না। তাই রাগ করে সে তার মেয়েকে নিয়ে লুইসকে রেখে চলে যায়। আর কিছুক্ষণ পরেই লুইসের কাছে উকিল জর্জের ফোন আসে। সে লুইসকে সেই উপস্থাপিকার সাথে দেখা করতে বলে। সেই উপস্থাপিকা লুইসকে বলে সে দোষী না নির্দোষ এতে কারো কোনো মাথা ব্যথা নেই। সরকার এর মধ্যেই এই মামলায় প্রচুর টাকা খরচ করে ফেলেছে, আর নতুন কোনো আসামিকে ধরার কোনো আগ্রহ নেই তাদের। তাই লুইসকে এই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তবে সে চাইলে তার পরিবারের জন্য বেশ কিছু টাকা রেখে যেতে পারে। লুইস যদি সেই উপস্থাপিকাকে একটা সাক্ষাৎকার দেয়, তাহলে তার বিনিময়ে তাকে প্রচুর টাকা দেওয়া হবে। ওই সাক্ষাৎকার অনুষ্ঠান পৃথিবীর মানুষ সরাসরি দেখার ফলে তার চ্যানেলের টিআরপি রাতারাতি 1 নম্বরে চলে যাবে। লুইস তখন বুঝতে পারে তাকে ব্যবহার করে একদল মানুষ নিজেদের আখের গুছাতে ব্যস্ত হয়ে গেছে। ডিটেকটিভ ভোগেল, উকিল জর্জ আর এই উপস্থাপিকা এরা কেউই চায় না আন্নার খোঁজ পাওয়া যাক, বরং তার চাইতে মেয়েটার অপহরণের ঘটনাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করাই তাদের একমাত্র লক্ষ্য। লুইস তাই উপস্থাপিকার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। আন্নার পরিবার এমনিতেই ভীষণ কষ্টে আছে, তার উপর টিভিতে তার মেয়ে সম্পর্কে কথা বলে তাদেরকে আর কোনো অশান্তিতে ফেলা তার পক্ষে সম্ভব নয়। উপস্থাপিকার কাছ থেকে মুক্তি পেতে না পেতেই লুইসের ডাক পড়ে ভোগেলের কাছ থেকে। ভোগেল লুইসকে বলে তার কাছে এমন একটা প্রমাণ আছে যেটা অপরাধীর জায়গায় লুইসের উপস্থিতি প্রমাণ করতে পারবে। লুইসের গাড়ি থেকে তারা একটা বিড়ালের চুল খুঁজে পেয়েছে, আর ওই জাতীয় একটা বিড়ালকে কিছুদিন আগে আন্নার বাড়ির আশেপাশে ঘুরতে দেখা গেছে। মেয়েটা বিড়াল খুব পছন্দ করে, এটা জেনে নিশ্চয়ই লুইস তাকে ফাঁদে ফেলার জন্য সেই বিড়ালটা আন্নার বাড়ির কাছে রেখে এসেছিল। এখন ওই বিড়ালটাকে খুঁজে বের করতে পারলেই লুইসের খেল খতম। মোট কথা ভোগেল আসলে লুইসকে এক ধরনের থ্রেট দিচ্ছিল নিজের দোষ স্বীকার করে নেওয়ার জন্য, কিন্তু লুইস তার ফাঁদে পা না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ভোগেলকে তিনি বলে যান শয়তানের সবচাইতে জঘন্য অপরাধ হচ্ছে তার অহংকার। লুইস জানে ভোগেলদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আন্নাকে অপহরণের। তারা শুধুমাত্র চাপ দিয়ে লুইসের কাছ থেকে জবানবন্দি নিতে চাচ্ছে। যদিও তার এই ধারণা খুব শীঘ্রই ভুল প্রমাণিত করে পুলিশ আন্নার ব্যাগ খুঁজে পায়, আর সে ব্যাগের ভিতর থেকে লুইসের রক্ত খুঁজে পায়। ফলে ফাইনালি এবার প্রফেসরকে তার স্কুল থেকে আন্নাকে অপহরণের জন্য গ্রেফতার করা হয়। ভোগেলের মুখ থেকে এইটুকু শুনে সাইকিয়াট্রিস্ট ফ্লোরেস বুঝতে পারে লুইসকে আসলে ফাঁসানো হয়েছে। এই একই ধরনের কায়দায় ভোগেল আগেও রোমিও নামের এক লোককে ফাঁসিয়েছিলেন। আসলে লুইসের হাত থেকে নেওয়া রক্ত টেস্টের জন্য নেওয়া হয়েছিল, যেটা ভোগেল সংগ্রহ করে পরবর্তীতে আন্নার ব্যাগে লাগিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো ভোগেল নিজেও এই অপরাধের কথা স্বীকার করে নেয়, তবে তার জন্য তার ভেতরে কোনো অনুশোচনা কাজ করছে না, কারণ তদন্ত অনুযায়ী লুইস ছাড়া আর কেউ আন্নাকে অপহরণ করার কোনো কারণ তিনি খুঁজে পাননি। মেয়েটা যেদিন উধাও হয়ে যায় সেদিন লুইসের কোনো খোঁজ ছিল না, এমনকি সত্যি যে সে হাইকিং এ গিয়েছিল তার কোনো প্রমাণ নেই। তাই সেই গাড়িটা লুইস ছাড়া আর কেউ কখনো চালায়নি। কাজেই লুইস যে আন্নার মামলার একমাত্র অপরাধী সেই সম্পর্কে ভোগেলের অন্তত কোনো সন্দেহ ছিল না। তবে এরপর যা ঘটে সেটা খুবই আশ্চর্যজনক এক ব্যাপার। লুইসকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর লেমন নামের এক মহিলার রিপোর্টার ভোগেলকে ফোন দিয়ে বলে লুইস এই মামলায় সম্পূর্ণ নির্দোষ, আর সে আসল খুনির সন্ধান দিতে পারবে। হতবাক ভোগেল দ্রুত সে মহিলার সাথে দেখা করতে যান। লেমন তাকে 30 বছর আগে ঘটে যাওয়া 6টা অপহরণের ঘটনা বলে, যেটা এই শহরেই ঘটেছিল। ভিকটিমদের সবাই কিশোরী মেয়ে, বয়স 14 থেকে 16 এবং চুলের রং লালচে। মেয়েগুলোকে গায়েব করে দেয়া সেই অপহরণকারীর নাম তিনি দিয়েছিলেন দ্য ফগম্যান। কিন্তু তার কথা কেউ তখন বিশ্বাস করেনি, আর স্থানীয় পুলিশের অযোগ্যতায় এত বড় একজন অপরাধী এত বছর পরেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তবে যেহেতু আন্নার দৈহিক বর্ণনা ওই 6টি মেয়ের সাথে হুবহু মিলে যায়, তাই লেমনের ধারণা ফগম্যান আবারও 30 বছর পর ফিরে এসেছে, আর সে আন্নাকে অপহরণ করেছে। প্রফেসর লুইস সেই ফগম্যান হতে পারে না, কারণ ওই সময় তিনি এই শহরের ধারে কাছেও ছিলেন না। তাছাড়া তার বয়সও খুব কম ছিল। ভোগেল রিপোর্টার লেমনকে জিজ্ঞাসা করেন তিনি ফগম্যান সম্পর্কে এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে, মিল থাকলেও কাজটা তো অন্য কারো হতে পারে। লেমন তখন ভোগেলকে একটা খাম দেয় যেখানে আন্নার একটা ডায়েরি আছে, তাই সেই অপহরণকারী তার ফিরে আসার ঘোষণা দিয়েছে এই ডায়েরিটা পাঠিয়ে। এরপর ভোগেল নিজের গাড়িতে ফিরে গিয়ে সেই ডায়েরিটা খুলে পড়তে শুরু করে নতুন কোনো সূত্রের আশায়।
আন্না সেখানে লিখেছে তার একজন গোপন প্রেমিক রয়েছে যার নাম অলিভা, যাকে সে এতটাই ভালোবাসে যে তার নামের প্রথম অক্ষর সে তার বাম হাতের কবজিতে লিখে রেখেছে। তবে এই গোপন সম্পর্কের কথা আন্না কাউকে বলতে পারবে না। ডায়েরিতে ভোগেল একটা ছবি পায় যার পেছনে তার নাম লেখা ছিল। ছবিতে একটা জায়গায় ক্রুশ পুঁতে রেখে নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে গেলে কিছু একটা পাওয়া যাবে। ভোগেল যথারীতি সেই জায়গায় চলে যায়। সেখানে গর্ত করে তার ভিতর থেকে একটা ভিডিও টেপ খুঁজে পায়, যেটাতে দেখা যায় অপহরণকারী আন্নাকে একটা ঘরে নিয়ে তার কিছু পার্সোনাল ভিডিও রেকর্ড করেছে। ভিডিওতে ওই জায়গার নির্দেশনা হিসেবে একটা হোটেলের ছবিও দেওয়া ছিল। ভোগেল খোঁজ নিয়ে জানতে পারে সেটা এই শহরের গ্র্যান্ড হোটেলে, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। সে খুব দ্রুত ছুটে যায় খোঁজ নিতে, তবে হোটেলের সেই রুমে সে কিছুই খুঁজে পায় না। এদিকে তার পেছনে সাংবাদিকরা আগে থেকে লেগেছিল, তাই তারাও এবার ফগম্যানের বিষয়টা জেনে ফেলে। আন্নার অপহরণ মামলা ফগম্যানের সেই বিখ্যাত কেসের সাথে এতটা মিল দেখে পুলিশ তখন লুইসকে ছেড়ে দিতে বাধ্য হয়। নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি শুধু তার পরিবারকে ফিরে পান না, বরং উকিল জর্জের মাধ্যমে বেশ মোটা অঙ্কের জরিমানা আদায় করে কর্তৃপক্ষের কাছ থেকে। আর ভোগেলকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, প্রমাণ ছাড়া একজন মানুষের বিরুদ্ধে এভাবে হয়রানি চালানোর জন্য। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি। ভোগেল ফ্লোরেসকে বলে এই মামলার একটা জিনিস তাকে সবসময় তাড়া করত, যেটা হলো আন্নার ডায়েরিতে উল্লেখ করা ছিল তার হাতে অলিভার নামের প্রথম অক্ষর, আর সেটাই তাকে শেষ পর্যন্ত আসল অপরাধীর কাছে নিয়ে গিয়েছিল। আর ওই লোকটাকে আজকে রাতে নিজের হাতে খুন করে এসেছে ভোগেল। এই কারণেই তার শার্টে রক্ত লেগে আছে, অর্থাৎ ভোগেলের আগের স্মৃতি সবকিছু মনে পড়ে গেছে। ভোগেল যাকে খুন করেছে সেই লোকটা আর কেউ নয়, তারা যাকে এতদিন সন্দেহ করে এসেছে সেই প্রফেসর লুইসই আসল খুনি। কিন্তু ভোগেল কি করে নিশ্চিত হচ্ছে যে লুইসই আসল অপরাধী? কেননা পুলিশ তাকে নিরপরাধ ঘোষণা করে আগেই ছেড়ে দিয়েছে। আসলে লুইস জেল থেকে ছাড়া পাওয়ার পর একটা টিভিতে সাক্ষাৎকার দিতে যায়, আর সে যখন সাক্ষাৎকারের জন্য সেখানে পৌঁছায় তখন পেছন থেকে হঠাৎ করে ভোগেল দেখতে পায় লুইসের কবজিতেও আন্নার ডায়েরিতে উল্লেখ করা অলিভার নামটার প্রথম অক্ষর। এই গোপন কথাটা আন্না, ভোগেল আর অলিভার ছাড়া আর কারো জানার কথা না। তার মানে প্রফেসর লুইস নিশ্চয়ই আন্নার সেই ডায়েরিটা পড়েছে, আর একমাত্র আন্নাকে অপহরণ করলেই সে ওই ডায়েরিটা পড়তে পারবে। ফ্লোরেস এই জায়গায় ভোগেলকে জিজ্ঞাসা করে লুইস অপরাধী হলে বোকার মতো এমন একটা সূত্র কেন রেখে দেবে? ভোগেল তখন উত্তর দেয় অপরাধীরা সবসময় চায় কেউ না কেউ তাদের দুষ্কর্ম সম্পর্কে জানতে পারুক, না হলে তাদের আত্মা পুরো সন্তুষ্ট হয় না। তাছাড়া লুইস যেহেতু নির্দোষ প্রমাণিত হয়েই গেছে, তাই তাকে আবারও একই অপরাধের জন্য কোর্টে হাজির করা যাবে না। অর্থাৎ সে হাতে ওই অক্ষরটা রেখে দিলেও সে পুলিশের কাছ থেকে সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ভোগেল ঠিকই লুইসের কাছে হেরে গেল। আসলে এই মামলাটা কখনোই আন্নার অপহরণের মামলা ছিল না। লুইসের টার্গেট প্রথম থেকেই ভোগেল। লুইস টিভিতে ভোগেলের সম্পর্কে জানতে পেরেছিল, আর স্ত্রী সন্তান নিয়ে নতুন এই শহরে এসে লুইসের টাকা পয়সার সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের জন্য সে এই পুরো প্ল্যানটা করেছে। সে নিজেকে প্রথমে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এরপর উকিল দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে সরকারের কাছ থেকে জরিমানা হিসেবে প্রচুর টাকা হাতিয়ে নিতে পারে। লুইস ইন্টারনেট ঘেটে সেই কুখ্যাত কিলার ফগম্যানের বিষয়ে জানতে পেরেছিল, যার কারণে আন্না তার শিকারে পরিণত হয়। কারণ মেয়েটা ফগম্যানের সেই 6 ভিকটিমের মতো দেখতে। তাছাড়া একদিন ক্লাসে মাথিয়া তার ভিডিও ক্যামেরা রেখে বাইরে চলে গেলে লুইস সেটা চেক করে জানতে পারে ছেলেটা আন্নার প্রেমে পড়ায় তাকে নিয়মিত ফলো করত। তাই সে ইচ্ছা করে নিজের গাড়ি ব্যবহার করে আন্নার পিছু নিতে শুরু করে, যেন মাথিয়ার ক্যামেরায় তার গাড়িটা ধরা পড়ে যায়। এরপর একদিন সন্ধ্যাবেলায় আন্নাকে তার বিড়াল হারিয়ে গেছে বলে মেয়েটার মনোযোগ অন্যদিকে সরিয়ে তাকে অপহরণ করে। তারপর তাকে গ্র্যান্ড হোটেলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। আন্নাকে খুন করার সময় তার হাতে ও অক্ষরটা চোখে পড়ে তার, আর তার ব্যাগ থেকে একটা ডায়েরিও খুঁজে পায় সে, যেখানে অলিভার নামটা লেখা ছিল। ফগম্যানকে এরপর রঙ্গমঞ্চে উপস্থিত করার জন্য লুইস সেই ডায়েরিটা রিপোর্টার লেমনের কাছে পাঠিয়ে দেয়। সে ইন্টারনেট থেকে জানতে পেরেছিল লেমন 30 বছর ধরে ফগম্যানের পেছনে লেগে আছে, তাই নতুন করে কোনো একটা তথ্য পেলে তিনি যে সেটা নিয়ে হাঙ্গামা সৃষ্টি করবে সেটা লুইস ভালো করে জানত, যার ফলে ফগম্যানকে দোষী ভেবে তাকে মুক্ত করে দিতে বাধ্য হবে পুলিশ। এই মামলাটা লুইস প্রথম থেকে নিজের মতো করে সাজিয়েছে, শুধুমাত্র কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা হিসেবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো টিভির সেই সাক্ষাৎকারের পরেই নিজেকে এভাবে বোকা বনে যেতে দেখে ভোগেল আর সহ্য করতে না পেরে লুইসের পিছু নিয়ে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। কিন্তু সেটা করতে গিয়ে দুর্ঘটনায় তার সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়। এটাই ছিল আন্নার অপহরণের মামলার পুরো গল্প। ভোগেলের মুখে স্বীকারোক্তি শুনে ফ্লোরেস বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকে ফোনে জানিয়ে দেয় যে আসামির সবকিছু মনে পড়ে গেছে, আর তারা তাকে এখন গ্রেফতার করতে পারে। এতগুলো টুইস্ট দেখার পর আপনাদেরও যদি আমার মতো মনে হয় গল্পটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে আপনারা ভুল করছেন। এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি রয়ে গেছে। ভোগেলকে লুইসের খুনের অপরাধে ধরে নিয়ে যাওয়ার পর সাইকিয়াট্রিস্ট ফ্লোরেস, অর্থাৎ এতক্ষণ যে ভোগেলের সাথে কথা বলছিল, আমরা এবার তাকে দেখতে পাই। সে তার বাড়ির বেসমেন্টে ঢুকে একটা ছোট্ট বাক্স বের করেছে। সেই বাক্সটা খুলতেই বাক্সের ভেতর থেকে জুটি বাঁধা 6টা লাল চুল দেখা যায়। তার মানে ফগম্যানের ব্যাপারটা আসলে মোটেও গুজব নয়, আর ডক্টর ফ্লোরেসই হলো সেই ব্যক্তি যে 30 বছর আগে 6টা মেয়েকে অপহরণ করে হত্যা করেছিল।
আর ট্রফি হিসেবে তাদের চুলগুলো নিজের সংগ্রহে রেখে দিয়েছে। ডিটেকটিভ ভোগেল এতক্ষণ ফগম্যানের বিষয়ে বিশাল একটা লেকচার দিয়ে গেলেও ঘুণাক্ষরেও টের পাননি তার সামনে সেই বিখ্যাত সিরিয়াল কিলার বসে আছে। গল্পের শেষে আমরা দেখতে পাই ফ্লোরেস ভোগেলকে যেই মাছের ঘটনাটা বলেছিল সেটা আসলে কোনো মাছ ছিল না, তার বদলে সেখানে ছিল লাল চুলের একটা মেয়ে যাকে খুন করতে যেয়ে ফ্লোরেস স্টক হয়ে গিয়েছিল। তবে সেইবার কোনো মতে ফ্লোরেস প্রাণে বেঁচে যায়, কিন্তু মেয়েটাকে সে মেরেই ফেলে। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়। গল্পে ফ্লোরেস একটা সূত্র সবার সামনেই সব সময় রাখতো, কিন্তু সেটা কেউ ধরতে পারেনি কখনোই। সেটা হলো সেই ট্রাউট মাছের মূর্তি। ফগম্যান শুধুমাত্র এক প্রজাতির মাছই শিকার করে থাকেন, যার অর্থ হলো তার ভিকটিমরা সবাই প্রায় একই রকম দেখতে লাল চুলের কিশোরী মেয়ে। শুধু তাই না, তার অফিসে মোট 6টি মাছের মূর্তি রয়েছে, যেগুলো ওই 6 অপহরণের পর তৈরি করেছিলেন তিনি। কিন্তু এই সূত্রগুলো এতটাই আশ্চর্যজনকভাবে উপস্থাপন করা হয়েছে যে কারো জানা না থাকলে সে কখনো ধরতেই পারবে না। তবে শেষবার ওই মেয়েটাকে মারতে গিয়ে ফ্লোরেস অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সে আর কখনোই কোনো মেয়েকে খুন করেনি। এরপর সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ গল্পে যে লুইস সরকারের কাছ থেকে টাকা পাওয়ার আশায় আন্নাকে অপহরণ করে মেরে ফেলেছে, এটাও একেবারে সঠিক। আর ভোগেল তার এই অপমান সইতে না পেরে শেষমেশ লুইসকে মেরে দেয়। আর লুইস তার এই নাটকটা সাজানোর জন্য যে ফগম্যানকে ব্যবহার করেছে তার সামনে এসেই লুইসের খুনি অর্থাৎ ভোগেল বড় বড় লেকচার দিয়ে গেল। তো কেমন ছিল গল্পটা? জানি গল্পের বেশ কিছু জায়গায় হয়তো লুপ হোল থেকে গিয়েছে, কিন্তু তারপরেও আমি পুরো গল্পটা খুব এনজয় করেছি। আজকের মতো এ পর্যন্তই।